মানি সিস্টেম এপিসোড 4। গত পর্বে শেষে আমরা দেখেছিলাম পেইকিয়ানের তৈরি করা ফালতু গেমটি উল্টো সুপারহিট হয়ে যায় এবং কোম্পানির অ্যাকাউন্টে বড় অঙ্কের লাভ চলে আসে। কিন্তু সিস্টেমের অদ্ভুত নিয়মের কারণে পেইকিয়ানের নিজের পকেটে জোটে মাত্র কয়েকশো ইউয়ান। এই ধাক্কা সামলে উঠে পেইকিয়ান সিদ্ধান্ত নেয় যে পরবর্তী সেটেলমেন্টে এই বড় ফান্ডটা ইচ্ছা করে লস করাতে হবে। আর সেই কাজে সাহায্য করার জন্য সে খুঁজে বের করে তার রুমমেট ও ডরমেটরির সবচেয়ে বড় অপদার্থ বন্ধু মায়াংকে, যে গেমের কিছুই বোঝে না। একটি জমজমাট বারবিকিউ রেস্তোরাঁ, চারপাশে কয়লার আগুনে মাংস পোড়ার সুবাস ছড়াচ্ছে। কয়লার ওপর চিকেন উইংসগুলো যখন পুড়ছিল তখন বাতাসে এক লোভনীয় গন্ধ ছড়িয়ে পড়ছিল। চারপাশের টেবিলগুলোতে মানুষের হইচই আর গ্লাসের টুংটাং শব্দ। ভাই, এখানে আরও 10টা চিকেন উইংসের স্টিক দিন তো। পেইকিয়ান এক কোণে টেবিলে বসে মন ভরে সেই সুবাস নিচ্ছিল। তার উল্টো পাশে বসে মা ইয়াং মনের সুখে কামড় বসাচ্ছিল। পেইকিয়ানের মাথায় তখন ঘুরছিল সিস্টেমের নতুন আপডেট। গত সেটেলমেন্টের পর সিস্টেম তার ফান্ড বাড়িয়ে এবার পুরো 3 লক্ষ ইউয়ান করে দিয়েছে। সিস্টেমের নিয়ম অনুযায়ী যদি কোম্পানির ফান্ড একটা নির্দিষ্ট অঙ্কের নিচে নেমে যায় তবে সেটেলমেন্টের পর সিস্টেম নিজে থেকেই বাকি টাকা দিয়ে ফান্ড পূর্ণ করে দেবে। তাই এবার পেইকিয়ানের অ্যাকাউন্টে নতুন করে 1,74,536.5 ইউয়ান যোগ হয়ে মোট ফান্ড দাঁড়িয়েছে 3 লক্ষ ইউয়ান। পেইকিয়ান মনে মনে একটা দীর্ঘশ্বাস ফেলে। ভাবল, এত খাটনির পর নিজের পকেটে আসলো মাত্র 900 ইউয়ানের মতো। কিন্তু এবার আর ভুল করা যাবে না। আগামী 30 দিনের মধ্যে এই পুরো 3 লক্ষ ইউয়ান আমাকে পানিতে ফেলতে হবে। আর তার জন্য একজন অপদার্থ কর্মচারী রাখা তো কোনো ব্যাপারই না। মা ইয়াং চিকেন উইংসে বড় একটা কামড় বসিয়ে তৃপ্তির সাথে বলল, উফ, কি দারুণ স্বাদ! এই বারবিকিউ চিকেন উইংস আমার সবচেয়ে প্রিয়। কিন্তু কিয়ান, তুই হুট করে আজ আমাকে এত বড় ট্রিট কেন দিচ্ছিস রে? লটারি পেয়েছিস নাকি? পেইকিয়ান একটু রহস্যময় হেসে বলল, আরে না, লটারি না, তবে হ্যাঁ, অল্প কিছু টাকা কামিয়েছি। সে মনে মনে ভাবল, তোকে এখন কি করে বোঝায় যে লাখ লাখ টাকা কোম্পানি লাভ করলেও আমার নিজের ভাগ্যে মাত্র ওই 750 ইউয়ানই জুটেছে। পেইকিয়ান মা ইয়াংয়ের দিকে ঝুঁকে এসে আসল কথাটা বলল, শোন দোস্ত, আমি আসলে নিজেই একটা নতুন গেম বানানোর প্রজেক্ট শুরু করেছি। সেখানে আমার একজন বিশ্বস্ত হেল্পার দরকার। তুই কি কাজটা করবি? ইন্টারেস্টেড? গেম বানানোর কথা শুনে মা ইয়াংয়ের মুখের চিবানো বন্ধ হয়ে গেল। সে স্তব্ধ হয়ে বলল, গেম বানানো? ওরে বাবারে, ওতে তো প্রচুর টাকা ওরে। তুই এত টাকা কোথায় পেলি? পেইকিয়ান আগে থেকেই একটা গল্প সাজিয়ে রেখেছিল। সে গম্ভীর মুখে বলল, আসলে তোকে আজ সত্যি কথাটা বলেই দিই। আমি আসলে একটা বড়লোকের ছেলে। আমার ফ্যামিলি আমাকে এই গেমের ব্যবসার জন্য পুরো 3 লক্ষ ইউয়ান দিয়েছে। এবার বল, এটা কি যথেষ্ট নয়? মা ইয়াংয়ের চোখ কপালে উঠে গেল। কি, এত টাকা? পেইকিয়ান মনে মনে হাসল। সে ভাবল, ব্যাস, ছেলেটা তো এক লাইনেই টোপ গিলে ফেলল। এরপর সে জিজ্ঞেস করল, তোর কি আর্টের কোনো আইডিয়া আছে, কিংবা কোডিং বা প্রোগ্রামিং জানিস? মা ইয়াং মাথা চুলকে বলল, না, কিচ্ছু জানি না। পেইকিয়ান তার হাত নেড়ে অভয় দিয়ে বলল, আরে তাতে কি আসে যায়, ওসব কোনো ব্যাপারই না। আমরা অনলাইন থেকে রেডিমেড রিসোর্স আর ম্যাপ কিনে নেব, আর দরকার হলে কোনো প্রফেশনালকে দিয়ে এডিট করিয়ে নেব। কিন্তু মা ইয়াং তাও একটু ইতস্তত করতে লাগলো। সে টেবিলের ওপর হাত রেখে চিন্তিত মুখে বলল, কিন্তু কিয়ান, আমরা দুজনেই তো গেম মেকিংয়ের কিছুই জানি না। এই পুরো 3 লাখ ইউয়ান যদি কোনো কারণে ডুবে যায় আমার খুব খারাপ লাগবে রে। পেইকিয়ান মনে মনে বেশ অবাক হলো। সে ভাবল, ধুর ছাই, আমি ভাবলাম মা ইয়াংয়ের মতো অপদার্থকে পেয়ে লস করা সহজ হবে। এখন দেখি ওর বিবেকই আমার রাস্তায় বাধা হয়ে দাঁড়াচ্ছে। একে যে কোনো মূল্যে আমার দলে টানতেই হবে। পেইকিয়ান একটু গলা ছেড়ে বলল, আচ্ছা, তুই ইদানিং ইন্টারনেটে ভাইরাল হওয়া ওই অদ্ভুত গেমটার নাম শুনেছিস? নাম লোনলি ডিজার্ট রোড। মা ইয়াং সাথে সাথে বলল, আরে হ্যাঁ, ওই ফালতু গেমটা তো আজকাল পুরো ইন্টারনেটে কাঁপিয়ে দিচ্ছে। সবাই ওটা নিয়ে কথা বলছে। কেন, ওটার কি হয়েছে? পেইকিয়ান নিজের বুকে হাত দিয়ে গর্বের সাথে, আসলে মনে মনে কান্নার সাথে বলল,
ওই গেমটা আমি বানিয়েছি। মা ইয়াং মুখের ভেতরের কোল্ড ড্রিঙ্কস পে কিয়ানের মুখের ওপর ছিটিয়ে দিতে গিয়েও কোনো মতে সামলালো। সে টেবিল চাপড়িয়ে চেঁচিয়ে উঠল, কি তুই ওই জঘন্য গেমটা বানিয়েছিস? মা ইয়াংয়ের চোখে তখন পে কিয়ানের জন্য চরম শ্রদ্ধা। সে বলল, অসাধারণ কিয়ান, আমি তো জানতামই না তুই গেম ডিজাইনে এত বড় জিনিয়াস। গেমটা এখন চারিদিকে সুপারহিট। তুই তো পুরাই ওস্তাদ রে। কোনো কথা হবে না, আমি এই প্রজেক্টে আছি। তুই তো জানিস আমার কোনো গুণ না থাকলেও আমি কিন্তু চরম বিশ্বস্ত বন্ধু। উত্তেজনার চোটে মা ইয়াং আরও বলল, আমি কালকেই মার্কেট থেকে গেম বানানোর কিছু প্রফেশনাল বই নিয়ে এসে পড়াশোনা শুরু করে দেব। তুই কোনো চিন্তাই করিস না, আমি তোর কাজে একদম বাধা হয়ে দাঁড়াবো না। পে কিয়ান চমকে উঠে হাত বাড়িয়ে বলল, আরে দাঁড়া দাঁড়া, তোকে কোনো প্রফেশনাল বই কিনতে হবে না, আর কষ্ট করে শিখতেও হবে না। কিন্তু মা ইয়াং ততক্ষণে নিজের মনেই এক বিশাল এনার্জি পেয়ে গেছে। পে কিয়ান স্তব্ধ হয়ে মা ইয়াংয়ের উদ্দীপনা দেখতে লাগলো আর মনে মনে ভাবতে লাগলো, এই ছেলের এনার্জি তো হঠাৎ করে অনেক বেড়ে গেল। ও কি আসলেই আমার কোম্পানি ডুবাতে পারবে? একে দলে নেওয়া কি ঠিক হলো? সেই দিন মাঝরাতে ডরমিটরি রুমে একটা বিকট শব্দ হলো। পে কিয়ান ঘুম থেকে চোখ মেলে দেখল মা ইয়াং হাঁপাচ্ছে আর টেবিলের ওপর এক বিশাল বইয়ের স্তূপ এনে নামিয়েছে। মা ইয়াং ঘাম মুছতে মুছতে বলল, কিয়ান, বইগুলো অনেক ভারী ছিল রে। আসলে দোকানে সেল চলছিল, তাই একেবারে অনেকগুলো কাজের বই নিয়ে আসলাম। পে কিয়ান বইগুলোর নাম পড়ে পুরো ভ্যাবাচেকা খেয়ে গেল। বইগুলোর নাম ছিল অ্যাডভান্স প্রোগ্রামিং আউটলাইন, গাইডলাইন বিয়ন্ড দ্য কোডস, হেয়ারলাইন মেনটেন্যান্স মেথড, চুল পড়া রোধের উপায়, ঘাড়ের হাড্ডি ক্ষয়ের হাত থেকে বাঁচার উপায়। পে কিয়ান চোখ বড় বড় করে বলল, বলিস কি রে তুই? তুই গেম প্রোগ্রামারদের চুল পড়া আর ঘাড়ের ব্যথার বইও কিনে নিয়ে এসেছিস? কিন্তু ওগুলো তো প্রোগ্রামারদের সবচেয়ে বড় সমস্যা না। তাদের আসল সমস্যা হলো অতিরিক্ত খাটাখাটনির চোটে মারা যাওয়া। আর সবচেয়ে বড় কথা, তুই তো প্রোগ্রামারই নোস। মা ইয়াং মাথা চুলকে একটু বোকার মতো হাসল। পে কিয়ান অবশ্য মনে মনে ভীষণ খুশি হলো। সে ভাবল, যাক, আমি ওর ব্যাপারে একদম সঠিক সিদ্ধান্তই নিয়েছিলাম। কাজের বই বাদ দিয়ে ও সব ফালতু বই কিনে নিয়ে এসেছে। ওই আমার পারফেক্ট লোক। সে মুখে বলল, দারুণ দোস্ত, তোর মতো ছেলেই আমার দরকার। মা ইয়াং বইয়ের পাতা উল্টাতে উল্টাতে বলল, তাহলে আমি এই অ্যাডভান্সড প্রোগ্রামিং আউটলাইন দিয়েই শুরু করি। বাপরে, এখানে এত কিছু লেখা আছে! প্রতিটি শব্দ আলাদা করে পড়তে পারছি, কিন্তু সব একসাথে মিলিয়ে এর অর্থ কী দাঁড়াচ্ছে তা আমার মাথার উপর দিয়ে যাচ্ছে। পে কিয়ান বইগুলোর দিকে তাকিয়ে মনে মনে হাসল। এই বইগুলো গেম ইন্ডাস্ট্রির সাথে সম্পর্কিত হলেও মা ইয়াংয়ের মতো অনভিজ্ঞ ছেলের কোনো কাজেই আসবে না। সে মা ইয়াংকে বলল, শোন দোস্ত, আমাদের মেজর বা মূল কাজ হলো গেম ডিজাইন করা, কোডিং করা নয়। আর আজকাল টেকনোলজির এত দ্রুত পাল্টাচ্ছে যে এই বইগুলোর অর্ধেক নিয়মই ইতিমধ্যে পুরনো বা আউটডেটেড হয়ে গেছে। মা ইয়াং হতাশ হয়ে মাথায় হাত দিয়ে বলল, বলিস কি, ধুর, এই জন্যই হয়তো বইগুলো সেলে কম দামে বেচছিল। এখন তো এগুলো ফেরতও দেওয়া যাবে না, আর আমার টাকাটাই নষ্ট হলো। পে কিয়ান এই সুবর্ণ সুযোগ হাতছাড়া করল না। সে বলল, আরে কোনো ব্যাপার না, এগুলো পড়ার চেষ্টা করাটাই অনেক। এক কাজ কর, এই বইগুলোর যত টাকা খরচ হয়েছে সব কোম্পানির থেকে তোকে রিইম্বার্সমেন্ট বা ক্যাশব্যাক দিয়ে দেওয়া হবে। টাকা ফেরত পাবো? তুই এত ভালো কেন রে কিয়ান? মা ইয়াং খুশিতে গদগদ হয়ে গেল। অবশ্যই দোস্ত, কোম্পানির টাকায় কিনেছিস ভাব। পে কিয়ান মনে মনে খুশি হলো যে কোম্পানির কিছু টাকা অন্তত এইভাবে খরচ করা গেল। মা ইয়াং তখন বলল, ঠিক আছে, তাহলে আমি বইটা এখন থেকে মন দিয়ে পড়া শুরু করছি। কিন্তু বই খোলার ঠিক 2 মিনিটের মাথায় ম্যাও নাক ডাকার শব্দ, সের্ফ নাক ডাকার শব্দ। মা ইয়াং বইয়ের ওপর মাথা রেখে গভীর ঘুমে তলিয়ে গেল। তার মুখ দিয়ে হালকা লালাও ঝরতে শুরু করেছে। ধপ করে তার মাথাটা বইয়ের ওপর আরও হেলে পড়ল। পে কিয়ান ল্যাপটপের স্ক্রিনের আড়াল থেকে মা ইয়াংয়ের এই অবস্থা দেখে মনে মনে খুশিতে নাচতে লাগলো। সে ভাবল, চমৎকার, কাজের প্রতি চরম অলস মনোভাব, আর যোগ্যতার নামে পুরো জিরো। ঠিক এই ধরনের অপদার্থ কর্মচারী তো আমি খুঁজছিলাম। সে একটা দীর্ঘশ্বাস ফেলে ভাবল, আফসোস, আমার চেনা জানার মধ্যে মা ইয়াং একাই এই লেভেলের অপদার্থ।
যদি আমি এমন আরও 4-5টা কর্মচারী খুঁজে পেতাম, তবে আমার এই 3 লাখ ইউয়ান লস করা কেউ আটকাতে পারতো না। আমি তো এক নিমিষেই কোটিপতি হয়ে যেতাম। মা ইয়াংয়ের পুরো একটা আর্মি থাকলে কি যে ভালো হতো। পে কিয়ান মা ইয়াংয়ের ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে নিজের মনকে শক্ত করল। সে বলল, যাই হোক, আফসোস করে লাভ নেই। এবার আমাকে নতুন প্রজেক্টের প্ল্যানটা ফাইনাল করতে হবে। এমন এক আইডিয়া বের করতে হবে যা এই 3 লক্ষ ইউয়ান পুরো ধুলোয় মিশিয়ে দেবে। তার চোখের সামনে তখন শুধুই জ্বলজ্বল করছিল এক চরম লস করার মাস্টার প্ল্যান। মানি সিস্টেম এপিসোড 5। গত পর্বের শেষে আমরা দেখেছিলাম পে কিয়ান তার অপদার্থ বন্ধু মা ইয়াংকে কোম্পানিতে নিয়োগ করেছে এবং সিস্টেমের কাছ থেকে নতুন প্রজেক্টের জন্য 3 লাখ ইউয়ানের এক বিশাল ফান্ড পেয়েছে। পে কিয়ানের এবারের একমাত্র লক্ষ্য যে কোনো উপায়ে এই 3 লাখ ইউয়ান পুরোপুরি লস করানো। কি, তুই একটা মোবাইল কার্ড গেম বানাতে চাস? মা ইয়াং নিজের চোখ রগড়াতে রগড়াতে চরম অবাক হয়ে জিজ্ঞেস করল। পে কিয়ান একগাল হেসে উত্তর দিল, একদম ঠিক। আমরা 3 কিংডমসের থিম নিয়ে একটা দুর্দান্ত মোবাইল কার্ড গেম তৈরি করব। গেমের বেসিক টেমপ্লেট বা মূল কাঠামোটা আমি অলরেডি রিসোর্স প্ল্যাটফর্ম থেকে কিনেও ফেলেছি। মা ইয়াং একটু চিন্তা করে বলল, কিয়ান, বাজারে মেগা 3 কিংডমস গেমটা এখন বেশ ভালো চলছে। তুই কি ওটার সাফল্য দেখেই এই আইডিয়াটা মাথায় এনেছিস? কিন্তু আমি শুনেছি আজকাল প্রায় সব কোম্পানি এই মোবাইল কার্ড গেম বানানোর পেছনে ছুটছে। সে পে কিয়ানের সামনে একটা লিস্ট তুলে ধরে আরও বলল, তাছাড়া 3 কিংডমস আইডিয়াটা এই ইন্ডাস্ট্রির সবচেয়ে পুরনো ফর্মুলা। অ্যাপ স্টোরের সেরা 10টি গেমের মধ্যে অন্তত 5টি এই থিমের ওপর বানানো, যেমন 3 কিংডমস ট্যাকটিক্স, জেনারেলস অফ 3 কিংডমস, জুভেনাইল 3 কিংডমস। এই বাজারে টিকে থাকা খুব কঠিন রে। মা ইয়াংয়ের কথা শুনে পে কিয়ান মনে মনে খুশিতে নাচতে লাগলো। সে ভাবল, হে হে, আমি তো ইচ্ছা করেই জ্বলন্ত আগুনের মধ্যে ঝাঁপ দিতে যাচ্ছি। এই মোবাইল কার্ড গেমের মার্কেট এখন এক রক্তক্ষয়ী প্রতিযোগিতার জায়গা, যাকে বলে রেড অশান। প্রতিযোগিতা যত তীব্র হবে, আমার গেম ফ্লপ হওয়ার সম্ভাবনা তত বাড়বে। মেগা 3 কিংডম পপুলার তো কী হয়েছে, আমিও এই থিম নিয়ে গেম বানাবো এবং নিশ্চিতভাবে ফেল করব। ঠিক তখনই পে কিয়ানের মনের ভেতর এক কাল্পনিক জরুরি মিটিং শুরু হয়ে গেল। মনের ভেতরে পে কিয়ান টেবিল চাপড়ে বলল, কে আগে কথা বলতে চাও? আরেকটি কাল্পনিক পে কিয়ান হাত তুলে বলল, আমি। ঠিক আছে, বলো। কাল্পনিক পে কিয়ান চশমাটা ঠিক করে বলল, মনোযোগ দিন। বাজারে থাকা মেগা 3 কিংডমস গেমটি কিন্তু প্লেয়ারদের কাছ থেকে টাকা নেওয়ার ব্যাপারে বেশ হিসেবি। গেমটার দাম মাত্র 5 ইউয়ান, আর গেমে সর্বোচ্চ 1000 ইউয়ানের বেশি টপ আপ বা ইন আপ পারচেস করা যায় না। তাহলে আমাদের গেমের চার্জিং সিস্টেম কেমন হওয়া উচিত? আমরা কি কোনো আকাশচুম্বী লিমিট রাখব? মিটিংয়ের আরেক কোণ থেকে জবাব এলো, না, আমরা যদি অতিরিক্ত দাম রাখি তবে প্লেয়াররা রেগে গিয়ে গেম ছেড়ে দেবে। কিন্তু একটা ভয় আছে, অনেক সময় বড় লোকেরা মুখে গালি দিলেও গেম খেলা ছাড়ে না। গেমারদের মধ্যে কিছু ধনী প্লেয়ার বা হোয়েল থাকে, যারা একাই লাখ লাখ টাকা খরচ করে একটা ফ্লপ গেমকে বাঁচিয়ে তোলে। পে কিয়ান মনে মনে বলল, ঠিক, তাই আমি এমন এক উল্টো চাল চালবো যাতে বড়লোক প্লেয়াররা চাইলেও গেমের টাকা ওড়াতে না পারে। মেগা 3 কিংডমস ফ্রিতেও খেলা যায়, কিন্তু আমরা আমাদের গেমের এন্ট্রি ফি রাখবো 10 ইউয়ান, অর্থাৎ টাকা না দিলে গেম ডাউনলোডই করা যাবে না। তার ওপর গেমের ভেতরে পার্মানেন্ট মেম্বারশিপ কার্ডের দাম রাখবো মাত্র 30 ইউয়ান। টপ আপের সর্বোচ্চ সীমা এত নিচে নামিয়ে দেব যে প্লেয়াররা চাইলেও খরচ করতে পারবে না। গেমটা দেখতেও হবে ফালতু, কোনো পেমেন্ট অপশনও থাকবে না। প্লেয়াররা টাকা খরচ করতে না পেরে বিরক্ত হয়ে গেম ডিলিট করে দেবে। আমরা আসলে জিনিয়াস। বাস্তব দুনিয়ায় ফিরে এসে পে কিয়ান ল্যাপটপের স্ক্রিন মা ইয়াংয়ের দিকে ঘুরিয়ে বলল, এই দেখো টেমপ্লেট।
এতে লেভেল পার করা, ওয়ান লাইফ চ্যালেঞ্জ আর অ্যারেনার মতো সব কমন ফিচার আছে। মা ইয়াং স্ক্রিনের দিকে তাকিয়ে বলল, ফিচারগুলো তো ভালোই, কিন্তু এর মধ্যে নতুন কোনো চমক তো দেখছি না। আচ্ছা কিয়ান, এই একটা সাধারণ টেমপ্লেটের দাম কি সত্যি 1,00,000 ইউয়ান পড়েছে? কিয়ান পাত্তাই দিল না। হ্যাঁ, 1,00,000 ইউয়ান, এটা কোনো ব্যাপারই না। সে মনে মনে আফসোস করে বলল, ধুর, মাত্র 1,00,000 ইউয়ান, এত সস্তা। এটার দাম 1,50,000 ইউয়ান হলেও আমি 1 ক্লিক দিয়ে কিনে নিতাম। সে মুখে বলল, টেমপ্লেট তো কেনা হলো, এবার এর ভেতর নতুন ইউজার ইন্টারফেস, ইউআই, ফাইটিং স্পেশাল ইফেক্টস আর কার্ডের চমৎকার সব আর্ট ও কনসেপ্ট ডিজাইন যোগ করতে হবে। অর্থাৎ আমাদের আরও অনেক টাকা খরচ করতে হবে। মা ইয়াং জিজ্ঞেস করলো, তাহলে আর্ট বা গ্রাফিক্সের জন্য আমাদের বাজেট কত? কিয়ান টেবিল চাপড়ে বলল, বাকি যত টাকা আছে তার পুরোটা আমরা এই আর্টের পেছনে ঢেলে দেব। মা ইয়াং হাঁ করে ভাবল, বড়লোকদের চিন্তা ভাবনা আসলেই সাধারণ মানুষের বোঝার বাইরে। কিয়ান ঝটপট একটা কাগজের ফর্ম মা ইয়াংয়ের হাতে দিয়ে বলল, শোন, আমি সিস্টেমের ইউআই আর স্পেশাল ইফেক্টসের রিকোয়ারমেন্ট শিট তৈরি করে ফেলেছি। এই যে কাউ কাউ, লিউ বে, সান কুয়ান সবার নাম আছে, কিন্তু গেমের সবচেয়ে ইম্পর্ট্যান্ট পার্ট অর্থাৎ চরিত্রগুলোর রূপ কেমন হবে সেই ডিজাইনের দায়িত্ব আমি তোকে দিচ্ছি। মা ইয়াং চমকে উঠে বলল, কি, আমি? কিয়ান, আমি তো শুধু টিভির ওই 3 কিংডমসের নাটকটা দেখেছি। আমি তো সব ক্যারেক্টার ভালো মতো চিনিও না। যদি সব খেরে ঘাপলা করে ফেলি? কিয়ান তার কাঁধে হাত রেখে পরম বিশ্বাসের অভিনয় করে বলল, আরে কোনো সমস্যা নেই, আমি তোকে চোখ বন্ধ করে বিশ্বাস করি। আমরা ঐতিহ্যবাহী চরিত্র বানাবো না, আমাদের চরিত্রগুলো হবে একদম অদ্ভুত আর বৈপ্লবিক। সে মনে মনে হাসল, তুই চরিত্রগুলোর ব্যাপারে কিছুই জানিস না, এই জন্যই তো এই কাজটা তোকে দিয়েছি। মা ইয়াং একটু সাহস পেয়ে বলল, আচ্ছা, তাহলে আমি কি গুয়ান ইউ ক্যারেক্টারকে একটা ড্রাগন হিসেবে ডিজাইন করতে পারি? কিয়ান লাফিয়ে উঠে বলল, দারুণ, ওকে। মা ইয়াং আরও উৎসাহিত হয়ে বলল, তাহলে কি মাও চাও ক্যারেক্টারকে অর্ধেক মানুষ আর অর্ধেক ঘোড়া, মানে একটা সেন্টুর বানিয়ে দেব? একদম পারফেক্ট, করে ফেল। তাহলে ঝো ক্যাংকে একটা ড্রাগন গার্ল আর লু মেংকে ড্রাগন শিকারি পুতুল ললি বানিয়ে দিলে কেমন হয়? কিয়ান মা ইয়াংয়ের পিঠে চাপড়ে চিৎকার করে উঠল, ও মাই গড, তুই তো আস্ত একটা জিনিয়াস, অসাধারণ আইডিয়া। কিয়ান মনে মনে খুশিতে আত্মহারা হয়ে ভাবল, আমার চয়েস একদম 100% সঠিক ছিল। ঝো ক্যাং হবে ড্রাগন গার্ল আর লুমেং হবে ললি ক্যারেক্টার। 3 কিংডমসের ভক্তরা এই জগা খিচুড়ি ডিজাইন দেখলে রাগে গেমের 14 গোষ্ঠী উদ্ধার করবে। এবার কিয়ান একজন ডিজাইনার খুঁজতে শুরু করলো। সে দেখলো বাজারে থাকা জনপ্রিয় মেগা 3 কিংডমস গেমের চরিত্রগুলো দেখতে বেশ কিউট ও অ্যানিমে স্টাইলের, যা প্লেয়াররা খুব পছন্দ করে। তাই কিয়ান সিদ্ধান্ত নিল সে এর ঠিক উল্টো, অর্থাৎ একদম রুক্ষ ও রিয়ালিস্টিক স্টাইলের ডিজাইনার খুঁজবে, যাতে মানুষ গেমটা পছন্দ না করে। খুঁজতে খুঁজতে সে রুয়ান গুয়াংজিয়ান নামের একজন নতুন ডিজাইনারের প্রোফাইল খুঁজে পেল। সে প্রতিটি ডিজাইনের জন্য মাত্র 800 ইউয়ান চার্জ করে। কিয়ান তার আগের কাজগুলো চেক করে দেখল সে মূলত কিউট আর 2D স্টাইলের ক্যারেক্টার বানাতে অভ্যস্ত। কিয়ানের মুখে আবার শয়তানি হাসি ফুটে উঠল। সে ভাবল, ব্যাস, পেয়ে গেছি। এই ছেলেটা কিউট স্টাইলে ভালো হলেও রিয়ালিস্টিক স্টাইলে নিশ্চয় একদম কাঁচা হবে। একে দিয়েই আমি রিয়ালিস্টিক ডিজাইন করাবো, যাতে পুরো কাজটা নষ্ট হয়। সে কোনো দেরি না করে রুয়ান গুয়ানজিয়ানকে মেসেজ পাঠালো, হ্যালো, আমরা একটা মোবাইল কার্ড গেমের প্রজেক্ট করছি। আমাদের কিছু ইউনিক কনসেপ্ট ডিজাইনের দরকার। আপনার সাথে প্রাইস আর শিডিউল নিয়ে কথা বলতে চাই। মেসেজটা লিখে সে কিবোর্ডের এন্টার বাটন চেপে দিল। কিয়ান ল্যাপটপ বন্ধ করে একটা তৃপ্তির নিঃশ্বাস ফেলল। সে মনে মনে তার হিসেব মেলাতে লাগলো।
একদিকে মা ইয়াংয়ের বানানো আশারি ক্যারেক্টার কনসেপ্ট, অন্যদিকে এমন একজন নতুন ডিজাইনার যে রিয়েলিস্টিক স্টাইলে কাঁচা। এই দুইয়ের মিলনে যে খিচুড়ি তৈরি হবে তা থ্রি কিংডমসের ভক্তরা দেখলেই গালির বন্যা বয়ে দেবে। তার ওপর আছে কোনো নতুনত্ব ছাড়া পুরনো টেমপ্লেট, 10 ইউয়ানের এন্ট্রি ফি আর মাত্র 30 ইউয়ানের টপ আপ লিমিট। পে কিয়ান নিজের মনেই হেসে বলল, এবার আর কোনো ভুল নেই। এই 3 লাখ ইউয়ান পুরো লস হওয়া এখন শুধু সময়ের ব্যাপার, আর তারপরে শুরু হবে আমার আসল রাজকীয় জীবন। মানি সিস্টেম এপিসোড 6। গত পর্বের শেষে আমরা দেখেছিলাম পে কিয়ান তার নতুন মোবাইল কার্ড গেমের জন্য সম্পূর্ণ পুরনো একটি টেমপ্লেট কিনেছে। গেমের ক্যারেক্টার ডিজাইনের কুরুভার সে তুলে দিয়েছিল তার অপদার্থ বন্ধু মা ইয়াংয়ের কাঁধে, যাতে সে পুরো ডিজাইন ঘেটে একদম জগা খিচুড়ি বানিয়ে ফেলে। এবার দেখা যাক মা ইয়াং কেমন আইডিয়া বের করলো। হ্যান্ডং বিশ্ববিদ্যালয়ের এক গমগমে ক্যান্টিন, চারপাশে ছাত্রদের হইচই আর থালা বাসনের আওয়াজ। পে কিয়ান ক্যান্টিনের একটা টেবিলে বসে মা ইয়াংয়ের লেখা ক্যারেক্টার ডিজাইনের ফর্মটি পড়ছিল। পড়তে পড়তে তার চোখ আনন্দে চকচক করে উঠল। সে মনে মনে চিন্তা করে বলল, সাবাস সাবাস, এই রিকোয়ারমেন্ট ফর্মটা এক কথায় জঘন্য হয়েছে, পুরো আবর্জনায় ভরা। সে কাগজের ফর্মটির দিকে আবার তাকালো। সেখানে লেখা ছিল গুয়ান ইউ। সে দেখতে মানুষের মতো হলেও আসলে সে ড্রাগন বক্সের এক যোদ্ধা। ড্রাগন কানের মার্শাল সেন্ট বা যুদ্ধ দেবতা হিসেবে সে পরিচিত। সারা জীবন সে অস্ত্রের ধারালো তলোয়ারের ওপর হেঁটেছে। যুদ্ধ আর রক্তপাত নিয়ে তার চিন্তাভাবনা সাধারণ মানুষের চেয়ে সম্পূর্ণ আলাদা। মা চাও, সে দেখতে অর্ধেক মানুষ আর অর্ধেক ঘোড়া, অর্থাৎ এক ভিন গ্রহের সেন্টুর। কিন্তু অন্য সেন্টুর রাজকুমারদের মতো নয়। তার মাথায় ড্রাগনের শিং আছে। সম্ভবত শরীরে ড্রাগনের রক্ত থাকার কারণে সে প্রচণ্ড শক্তিশালী। ঝাও ইয়ন। পে কিয়ান হাসতে হাসতে খাতাটা টেবিলের ওপর রাখল। সে মাথা নেড়ে ভাবল, অসাধারণ। মা ইয়াং, তুই আমাকে কখনোই হতাশ করিস না। আমি নিজে মাথা খুললেও এমন ফালতু আইডিয়া বের করতে পারতাম না। ক্যারেক্টারের নাম আর সামান্য কিছু বৈশিষ্ট্য ছাড়া থ্রি কিংডমসের আসল ইতিহাসের সাথে এগুলোর কোনো মিলই নেই। এটা সুপার ফ্লপ হতে বাধ্য। মা ইয়াং পে ইয়ানকে খুশি দেখে উৎসাহিত হয়ে টেবিলের ওপর একটু ঝুঁকে বলল, কিয়ান, আমার মাথায় আরও একটা মারাত্মক আইডিয়া এসেছে। পে কিয়ান বলল, বল শুনি। আমরা যদি থ্রি কিংডমসের সব পুরুষ সেনাপতি আর যোদ্ধাদের মেয়ে বানিয়ে দেই, মানে ফিমেল ক্যারেক্টার, তাহলে গেমটা আরও বেশি অদ্ভুত আর বৈপ্লবিক হবে না? পে কিয়ান শুনে চমকে উঠল। সে সজোরে টেবিল চাপড়ে বলল, একদমই না, ভুলেও এই কাজ করিস না। মা ইয়াং দমে গিয়ে বলল, কেন রে? তুই না বললি গেমটা যত অদ্ভুত হবে তত ভালো? পে কিয়ান গলা ছেড়ে একটু অপরাধী মুখে বলল, আরে, ক্যারেক্টারগুলোকে যদি সব মেয়ে বানিয়ে দিস, তাহলে তো তারা নিজেদের মূল পরিচয়টাই হারিয়ে ফেলবে। কারোর বৈশিষ্ট্য আলাদা করে বোঝা যাবে না। সে মনে মনে ঘেমে নিয়ে ভাবল, ওরে বাবারে, সব পুরুষ ক্যারেক্টারকে মেয়ে বানিয়ে দিলে তো গেমাররা ওয়াইফও ভেবে গেমটা লুফে নেবে, আর গেমটা রাতারাতি পপুলার হয়ে যাবে। ওসব রিস্ক নেওয়া যাবে না। সে মুখে বলল, তোর বর্তমান প্রপোজালটাই বেস্ট। মা চাও একটা ঘোড়া মানুষ আর গুয়ান ইউ একটা ড্রাগন, এটুকুই প্লেয়ারদের কনফিউজড করার জন্য যথেষ্ট। মা ইয়াং মাথা নেড়ে বলল, ও আচ্ছা, এবার বুঝতে পেরেছি। তুই ঠিকই বলেছিস। পে কিয়ান খাতাটা গুছিয়ে নিয়ে বলল, ডরমেটরিতে ফিরে তুই এটা কম্পিউটারে টাইপ করে আমাকে পাঠিয়ে দিস। আমি ডিজাইনারের সাথে কথা বলে নেব। মা ইয়াং একগাল হেসে বলল, কোনো ব্যাপারই না দোস্ত। পে কিয়ান মনে মনে হাসল। মা ইয়াং যেমন বোকা, তেমনি ওকে যা বোঝানো হয় ও তাই বিশ্বাস করে। এর চেয়ে পারফেক্ট পার্টনার আর হয় না। ম্যাজিক সিটি। ম্যাজিক সিটি ইউনিভার্সিটি অফ ফিনান্স অ্যান্ড ইকোনমিক্স আর্টস ডিপার্টমেন্টের ডরমেটরি। কি, তুই একটা কাজ পেয়েছিস? ক্লায়েন্ট কি চায়? রুমের বাকি বন্ধুরা হইচই করে উঠল।
রুয়ান গুয়ানজিয়াং কিবোর্ডে দ্রুত টাইপ করতে করতে বন্ধুদের হাত নেড়ে থামালো। আরে তোরা একটু চুপ করবি, আমি ক্লায়েন্টের সাথে সিরিয়াস চ্যাট করছি। এই কাজের ওপর নির্ভর করছে আগামী কয়েক মাস আমরা ডাল ভাত খেয়ে বাঁচতে পারবো কি না। সে চ্যাট বক্সে লিখল, আপনি মোট কয়টা স্কেচ চান, আর আপনার সুনির্দিষ্ট রিকোয়ারমেন্ট বা চাহিদাগুলো কি কি। অপর প্রান্ত থেকে পেকিয়ান টাইপ করলো, কোনো কিউট বা অ্যানিমি স্টাইল চলবে না, ওটা বাদে যে কোনো স্টাইল হতে পারে। মোট 50 জন ক্যারেক্টার থাকবে, প্রতিটি ক্যারেক্টারের জন্য 4টি করে আলাদা কনসেপ্ট ডিজাইন লাগবে, অর্থাৎ সব মিলিয়ে মোট 200টি আর্ট শিট লাগবে। মেসেজটা পড়ে রুয়ান গুয়ানজিয়াং একটু থমকে গেল। সে মনে মনে বলল, আমার পোর্টফোলিওতে যত কাজ আছে সবই কিউট স্টাইলের, আর এই ক্লায়েন্ট আমাকে নক করে প্রথমে শর্ত দিল কোনো কিউট স্টাইল হওয়া যাবে না। সে একটু ইতস্তত করে লিখল, ঠিক আছে, আমাদের 4টা শিটের প্রতি সেটের দাম পড়বে 2000 ইউয়ান। আমি জানি একজন নতুন ডিজাইনার হিসেবে এই দামটা একটু বেশি, তবে আমার কাজের কোয়ালিটি নিয়ে আপনি নিশ্চিত থাকতে পারেন। ল্যাপটপের ওপাশে বসে পেইকিয়ান হিসাব কষল, এক সেটে 4টা আর্ট, দাম 2000 ইউয়ান, তার মানে এক একটা ড্রয়িংয়ের জন্য খরচ হচ্ছে মাত্র 500 ইউয়ান। সে মনে মনে চিৎকার করে উঠল, কি, এক একটা আর্টের দাম মাত্র 500 ইউয়ান? এত কম দাম হলে তো আমার 3 লাখ ইউয়ানের ফান্ডই শেষ হতে যাবে না। না, এটা কোনোভাবেই হতে দেওয়া যাবে না। পেইকিয়ান সাথে সাথে চ্যাটে লিখল, আমি এই দামের সাথে একমত হতে পারছি না, আপত্তি আছে। রুয়ান গুয়ানজিয়াং ভেবেছিল ক্লায়েন্ট হয়তো দাম কমাতে বলছে। সে একটু আমতা আমতা করে টাইপ করলো, আসলে এই দামটা আমার একদম শেষ সীমানা ছিল। পেইকিয়ান সাথে সাথে উত্তর দিল, যেহেতু এবার আমরা ক্যারেক্টারগুলোর একদম অদ্ভুত আর বৈপ্লবিক ডিজাইন করতে যাচ্ছি, তাই কাজটা আপনার জন্য মোটেও সহজ হবে না। তাছাড়া আমাদের স্টাফরা আর্টের বিষয়ে তেমন কিছু বোঝে না, তাই আমাদের দেওয়া রিকোয়ারমেন্টগুলো বেশ অস্পষ্ট। এই অতিরিক্ত খাটাখাটানির কথা চিন্তা করে আমি মনে করি প্রতি সেটের জন্য 3000 ইউয়ান দেওয়াটাই বেশি যুক্তিযুক্ত হবে। মেসেজটা দেখে রুয়ান গুয়ানজিয়াং পুরো হা হয়ে গেল। সে ল্যাপটপের স্ক্রিনের দিকে তাকিয়ে তোতলামো করে বলল, একেই কি লোকে উল্টো দরদাম করা বলে? মানুষ দাম কমায়, আর এই ক্লায়েন্ট নিজে থেকে দাম বাড়িয়ে দিল। পেইকিয়ান আর কোনো সুযোগ না দিয়ে মা ইয়াংয়ের বানানো সেই উদ্ভট ক্যারেক্টার লিস্টের ফাইলটা পাঠিয়ে দিল। এই নিন আমাদের ক্যারেক্টার রিকোয়ারমেন্ট ফর্ম, আপনি একবার দেখে নিতে পারেন। রুয়ান গুয়ানজিয়াং ফাইলটা খুলে গুয়ান ইউকে ড্রাগন আর মা চাওকে সেন্টুর হিসেবে দেখে কপালে হাত দিল। সে চ্যাটে লিখল, আপনার ফর্মটা বড্ড অস্পষ্ট, এখানে কোনো নির্দিষ্ট স্ট্যান্ডার্ড বা মাপকাঠি নেই, আমার জন্য কাজটা করা সত্যি খুব কঠিন হয়ে যাবে। পেইকিয়ান মনে মনে খুশি হয়ে টাইপ করল, তাতে কোনো সমস্যা নেই, আমি আপনার যোগ্যতার ওপর শতভাগ ভরসা রাখছি। আপনি যেমনই ডিজাইন করে দেবেন, আমি কোনো রিভিশন বা বারবার পরিবর্তনের ঝামেলা ছাড়াই সেটা অ্যাকসেপ্ট করে নেব। আপনি চাইলে আমার এই কথার স্ক্রিনশট রেখে দিতে পারেন, বা আমরা চুক্তিতেও লিখে নিতে পারি। রুয়ান গুয়ানজিয়াং হাঁপ ছেড়ে বাঁচল। তার কোনো প্রয়োজন নেই, তাহলে আমরা কি এখনই একটা ইলেকট্রনিক চুক্তিতে সই করতে পারি? পেইকিয়ান লিখল, অবশ্যই, ডান। চুক্তি শেষ করে পেইকিয়ান মনে মনে বাকি ফান্ডের হিসাব মেলাতে বসলো। বাকি টাকা দিয়ে গেমের সাউন্ড ইফেক্ট কিনব আর একটা ক্লাউড সার্ভার ভাড়া নেব। আপৎকালীন বা এমার্জেন্সি ফান্ড হিসেবে মাত্র 10,000 ইউয়ান আলাদা রাখব, আর মার্কেটিং প্রচারের পেছনে আমি একটা ফুটা পয়সাও খরচ করব না। এই গেমটার কথা যেন দুনিয়ার কেউ জানতে না পারে, সেটাই হবে আমার সবচেয়ে বড় জয়। এই ভেবে সে পরম শান্তিতে বিছানায় পিঠ ঠেকিয়ে নাক ডেকে ঘুমিয়ে পড়ল। এদিকে ম্যাজিক সিটির ডরমেটরিতে রুয়ান গুয়ানজিয়াং লাফিয়ে উঠে তার বন্ধুদের ডাকলো, এই তোরা জলদি আয়, সবাইকে ডাক, আমরা একটা বিশাল কাজ পেয়েছি। বন্ধুরা দৌড়ে এসে বলল, কী ব্যাপার, কত টাকা দিল? 4টা আর্টের এক একটা সেটের জন্য 3000 ইউয়ান। রুমের একজন বন্ধু খুশিতে চিৎকার করে বলল, ওরে বাবারে, এত টাকা দিলে আমি যে কোনো কিউট ক্যারেক্টার এঁকে দিতে রাজি। রুয়ান গুয়ানজিয়াং হেসে বলল, না রে ভাই, ক্লায়েন্ট কড়া ভাষায় বলে দিয়েছে কোনো কিউট স্টাইলে চলবে না, ওটা বাদে যে কোনো স্টাইলে আঁকা যাবে। আরেক বন্ধু অবাক হয়ে বলল, বলিস কি, তোর পোর্টফোলিওর সব কাজই তো কিউট স্টাইলের,
ক্লায়েন্ট সেটা জেনেও কেন তোকে এই কাজটা দিল? রুয়ান গুয়ানজিয়াং চুলে হাত বুলাতে বুলাতে এক চিলতে গর্ভের হাসি হেসে বলল, ধুর বোকা, এর মানে হলো ক্লায়েন্টের জহুরির চোখ আছে, সে আমার আসল ট্যালেন্টটা বুঝতে পেরেছে। সে জানালার বাইরে তাকিয়ে চোখ দুটো চকচক করে বলল, আসলে আমিও এই কিউট স্টাইল আঁকতে আঁকতে ক্লান্ত হয়ে গিয়েছিলাম, কিন্তু বাজারে ওটারই ট্রেন্ড ছিল, বাধ্য হয়ে আঁকতে হতো। এবার আর সেই বাধ্যবাধকতা নেই। এবার আমি মন খুলে আমার আসল অন্ধকার ও রিয়ালিস্টিক প্রতিভা দুনিয়াকে দেখ